হিসাবের ধারণা। হিসাবের অন্যতম প্রধান উদ্দেশ্য হলো আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নিরূপণ। এই উদ্দেশ্যে লেনদেন সমূহকে সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে লিপিবদ্ধ করা জরুরি। লেনদেনের ফলে সম্পদ, দায়, আয়, ব্যয় ও মালিকানা সত্ত্বের ক্রমাগত হ্রাস বৃদ্ধি ঘটে। প্রত্যেকটি হিসাবের ক্রমাগত হ্রাস বৃদ্ধি এবং নির্দিষ্ট সময় অন্তর প্রতিটি হিসাবের নিট পরিমাণ জানা যায়। এরপরে কি হিসাবের ছক। হিসাব বিজ্ঞান প্রস্তুতের জন্য হিসাবের দুই ধরনের ছক ব্যবহার করা হয়। এক নম্বর কি টি ছক, আর একটা কি চলমান জের ছক। টি ছক কি? টি ছকের প্রধান বৈশিষ্ট্য হলো এটা টি আকৃতির হয়, মানে দুই দিকে সমানভাবে বিভক্ত। যেরকম তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা টাকা, তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা টাকা। এই কারণে এই দুই দিকে সমান ভাগে বিভক্ত, সেই কারণে এটা টি আকৃতির ছক বলা হয়। তো এখানে কি থাকে? হিসাবের নাম, শিরোনাম থাকে, হিসাবের কোড নম্বর থাকে, ডেবিট ক্রেডিট দুটো পক্ষ থাকে। চলমান জের ছক। হিসাবের নাম, শিরোনাম থাকে, হিসাবের কোড নম্বর থাকে। চলমান জের ছকের ক্ষেত্রে কি তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা ডেবিট টাকা, ক্রেডিট টাকা, উদ্ধৃতপত্রের জেড ডেবিট ক্রেডিট। তো চলমান টি ছকের বৈশিষ্ট্য কি? টি ছক হলো টি আকৃতির হয়, সমান দুই ভাগে। এক নম্বর কি টি আকৃতির হয়, সমান দুই ভাগে বিভক্ত হয়। যেমন তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা টাকা, তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা সমান দুই ভাগে বিভক্ত। ডেবিট ক্রেডিট দুটা পক্ষ থাকে। এই চলমান জেরের পক্ষ এভাবে ডেবিট ক্রেডিটের পক্ষ থাকে না, এটা টি আকৃতির হয় না, সমান দুই ভাগে বিভক্ত না এটা। তো সেক্ষেত্রে তারপরে কি টি আকৃতির ক্ষেত্রে চলমান জেরের ক্ষেত্রে কি হয়? প্রত্যেকটা লেনদেনের ক্ষেত্রে উদ্বৃত্ত জের ব্যবহার করা, চলমান জের ছক। এই চলমান জের ছক কেন বলা হয়? প্রত্যেকটা লেনদেনের হলো চলমান জের নির্ণয় করা হয়, প্রত্যেকটা লেনদেনের। সেই জন্য এই ছককে চলমান জের ছক বলা হয়। আর টি আকৃতির কারণে এটা টি ছক বলা হয়। তারপরে কি এখানে ডেবিট ক্রেডিট একসাথে থাকে, এখানে ডেবিট ক্রেডিট দুই পাশে। তারপরে প্রত্যেকটা লেনদেনের টি ছকে প্রত্যেকটা লেনদেন শেষে জের নির্ণয় করা হয় না, কিন্তু চলমান জের ছকে প্রত্যেকটা লেনদেন শেষে এই জের বা উদ্বৃত্ত, জের বা উদ্বৃত্ত কী জিনিস? ব্যালেন্স। যেরকম তোমার কাছে 100 টাকা আছে, তুমি 20 টাকা খরচ করলা, তাহলে এখন কত আছে? 80 টাকা। এই 80 টাকা হলো জের বা হলো উদ্বৃত্ত। বুঝে আসছে না? তাহলে কি হয়? প্রত্যেকটা লেনদেন শেষে এখানে উদ্বৃত্ত বা জের প্রস্তুত করা হয়। এরপরে কি চলমান জের ছকের কি? তো এখানে চলমান জের পদ্ধতিতে ডেবিট ক্রেডিট একসাথে থাকে, আর এখানে ডেবিট ক্রেডিট এখানে লেখাই নেই, এটা সবার উপরে থাকে ডেবিট ক্রেডিট। হিসাবের ছক। এই হিসাবের ছক হিসাব বিজ্ঞানের প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে লাগবে, সেই জন্য হিসাবের ছক গুরুত্বপূর্ণ। হিসাবের ছক সাধারণত দুই ধরনের হয়, একটা টি ছক হয় আর একটা হলো চলমান জের ছক। টি ছক দেখতে অনেকটা টি এর মতো, আর চলমান জেরের ছক ওই ছকের মধ্যে চলমান জের থাকে, যেটা টি ছকে থাকে না। আচ্ছা, আমরা দেখব টি ছক আর একটা হলো চলমান জের ছক। হিসাবের ছক হলো দুই ধরনের ছক ব্যবহৃত হয়, একটা হলো টি ছক, এটা হলো টি ছক, চলমান জের ছক। এখন আমরা টি ছক নিয়ে আলোচনা করব। টি ছক হলো দেখতে অনেকটা টি এর মতো, যেমন টি এর মাঝখানে দুই দিকে সমান ভাগে বিভক্ত, ঠিক সেরকম টি ছক দুই দিকে সমান ভাগে বিভক্ত। যেরকম ডেবিট দিকে কি তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা টাকা, এই ক্রেডিট দিকেও একই, তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা টাকা। সেই জন্য এই ছককে টি ছক বলা হয়। টি আকৃতির জন্য এখানে টি ছক বলা হয়। টি ছকের ক্ষেত্রে ডেবিট ক্রেডিট একসাথে বসে না, বিপরীত দিকে বসে। এই একদিকে ডেবিট আর একদিকে ক্রেডিট। তারপরে কি টি ছক শুরু হয় কি দিয়ে? হিসাবের নাম, শিরোনাম দিয়ে, আর তাকে হিসাবের কোড নম্বর থাকে। তারপরে কি হিসাবের টি ছকের ক্ষেত্রে তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা টাকা একদিকের কলামে একদিকে চারটা থাকে, 1 2 3 4। তারিখ বিবরণ 4টা কলাম থাকে, 1 2 3 4। অপর দিকে আবার ঠিক সমপরিমাণ 4টা কলাম থাকে, তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা টাকা। তারপরে কি
টি ছকের বৈশিষ্ট্য হলো এটা, টি ছকের বৈশিষ্ট্য হলো চলমান জের নির্ণয় করা হয় না, একেবারে লেনদেন শেষ হলে তারপরে জের নির্ণয় করা। জের কি জিনিস? জের বলা হয় উদ্বৃত্ত বা জের। উদ্বৃত্ত জের কি জিনিস সহজভাবে বুঝাই। যেমন তোমার কাছে 100 টাকা আছে, তুমি 20 টাকার বিস্কুট কিনলা, তারপরে কি কিনলা? আরও 20 টাকার চানাচুর কিনলা। তাহলে তোমার কাছে এখন জের কত আছে, ব্যালেন্স কত আছে, উদ্বৃত্ত কত আছে, এই জিনিসগুলো উদ্বৃত্ত বা জের বলে। যেরকম তুমি 100 টাকা ছিল, 20 টাকার বিস্কুট কিনলা আর 20 টাকার চানাচুর কিনলা, তাহলে তোমার কাছে জের আছে কত? 60 টাকা। তো ঠিক সেরকম ডেবিট টি ছকের ক্ষেত্রে লেনদেন একেবারে শেষে জের নির্ণয়, ব্যালেন্স নির্ণয় করা হয়। জের বা উদ্বৃত্তের হলো ব্যালেন্স। আর চলমান জেরের ছকের ক্ষেত্রে বৈশিষ্ট্য কি? এখানে ডেবিট ক্রেডিট বিপরীত দিকে থাকে না, একসাথেই থাকে। এখানে হলো কি, চলমান জের ছক কেন বলা হয়? এই ছকের ক্ষেত্রে প্রত্যেকটা লেনদেনের শেষে চলমান জের বের করা হয়। যেরকম এই যে জের বা উদ্বৃত্ত বা ব্যালেন্স, ঠিক আছে না? তো তারপরে কি, এর বৈশিষ্ট্য হলো এটা টি আকৃতির না, এটা হলো এখানে একদিকে তারিখ, বিবরণ, যাবতীয় পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা থাকে। তো সেই জন্য প্রথম এটার ক্ষেত্রেও একই হিসাবের নাম বা শিরোনাম থাকে, হিসাবে কোড নম্বর থাকে। তাহলে আমরা এই দুটা ছকের মধ্যে পার্থক্য কি দেখলাম? পার্থক্য হলো হিসাবের ছক হলো টি আকৃতির, ঠিক আছে না? আর চলমান জেরের ছক হলো টি আকৃতির না। তারপরে কি, চলমান জেরের ছকের ক্ষেত্রে প্রত্যেকটা লেনদেনের পরে জের বা ব্যালেন্স নির্ণয় করা হয়, কিন্তু টি ছকের ক্ষেত্রে সেটা করা হয় না। টি ছকের ক্ষেত্রে ডেবিট ক্রেডিট একেবারে বিপরীত পাশে থাকে, আর চলমান জের ক্ষেত্রে ডেবিট কিছু পাশাপাশি থাকে। তারপরে কি, টি ছকের ক্ষেত্রে তারিখ, বিবরণ, যাবতীয় পৃষ্ঠা একদিকে থাকে, আবার হলো অপর দিকে তারিখ, বিবরণ, যাবতীয় পৃষ্ঠা থাকে, কিন্তু চলমান জেরের ক্ষেত্রে সেটা না। এইভাবে এটা হলো টি ছক আর চলমান জের ছকের ক্ষেত্রে পার্থক্য। তো আমি আশা করতেছি তোমরা খুব ভালোভাবে বুঝলা। এরপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে তোমরা জানাবা। হিসাব ও লেনদেনের মধ্যে সম্পর্ক ও সংশ্লিষ্টতা, এটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা বুঝলে তোমার অঙ্ক বোঝা সহজ হয়ে যাবে। তো সেই জন্য এখানে কি বলতেছে, হিসাব ও লেনদেনের মধ্যে সম্পর্ক অথবা সংশ্লিষ্টতা, মানে হিসাব আর লেনদেনের মধ্যে, হিসাব কি জিনিস? এই যে যেরকম মূলধন হিসাব, ক্রয় হিসাব, বিক্রয় হিসাব, এটা হলো হিসাব। লেনদেন হলো কি? লেনদেন হলো যেরকম ক্রয় করা হলো, একটা হলো ক্রয় হিসাব, এটা হলো হিসাব। আর যখন বলা হলো ব্যবসা প্রতিষ্ঠানে ক্রয় করা হয়েছে 10,000 টাকা, তখন এটা লেনদেন হয়েছে। তো এই হিসাব আর লেনদেনের মধ্যে সম্পর্ক আর সংশ্লিষ্টতা, এটা বোঝা খুব জরুরি। এটা যদি বুঝতে পারো তো অ্যাকাউন্টিং তোমার জন্য খুব সহজ হবে। তো সেই জন্য আমরা এখন এটা সহজভাবে তোমাদেরকে উপস্থাপন করে বুঝাবো। প্রথম হলো কি, মূলধন হিসাব। মূলধন কি জিনিস? মূলধন হলো এক ব্যবসায়ের মালিক যখন ব্যবসা শুরু করেন, তখন তারা নগদ টাকা, যন্ত্রপাতি, আসবাবপত্র কিংবা সেবা ইত্যাদি প্রথমেই নিয়ে আসে ওটার মাধ্যমে ব্যবসা শুরু করেন। এই যে প্রথমে যার মাধ্যমে ব্যবসাটা শুরু করা হলো, এই নগদ টাকা নিয়ে আসলো, কিংবা যন্ত্রপাতি নিয়ে আসলো, আসবাবপত্র নিয়ে আসলো, কিংবা কোনো সেবা নিয়ে আসলো, মালিক নিজে নিয়ে আসলো ব্যবসা শুরু করার উদ্দেশ্যে, তখন সেটাকেই মূলধন হিসাবে গণ্য করা হয়। যেরকম মালিক প্রতিষ্ঠার নগদ অর্থ, পণ্য, সম্পদ ও সুবিধা প্রদান করলে মূলধন হিসাবে লিপিবদ্ধ করা হয়। তাই মূলধন হিসাব কোন শ্রেণীর হিসাব? সেটা হলো মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব বলতে কি বোঝায়? মালিকানা সত্ত্ব মানে মালিকের অংশ। ব্যবসা প্রতিষ্ঠানে মালিকের যে অংশ, সেটাই হলো মালিকানা সত্ত্ব। তো মূলধন যেহেতু মালিকই নিয়ে আসছে, নগদ টাকা নিয়ে আসছে, পণ্য নিয়ে আসছে, সেবা নিয়ে আসছে, আসবাবপত্র নিয়ে আসছে, মেশিনারি নিয়ে আসছে, তখন সেটা হলো এই মালিকানা সত্ত্ব বা মালিকের অংশ। বুঝে আসছে না? এরপরে উত্তোলন হিসাব। উত্তোলন কি জিনিস? এই মূলধনের ঠিক উল্টা। মূলধন কি হলো? মূলধন নিয়ে আসলো, নগদ টাকা নিয়ে আসলো, পণ্য নিয়ে আসলো, আসবাবপত্র নিয়ে আসলো, মেশিনারি নিয়ে আসলো, সেবা নিয়ে আসলো, এটা নিয়ে আসলো। আর মালিকই যখন এই নিয়ে যায়, একটা নিয়ে আসলো মানে ব্যবসা প্রতিষ্ঠানে দিল, আর উত্তোলন মানে ব্যবসায় প্রতিষ্ঠান থেকে সে মালিক নিজে নিয়ে গেল নিজের প্রয়োজনে।
তখন সেটা হলো উত্তোলন। উত্তোলন তখন কি হয়, মালিকানা সত্ত্বের মধ্যেই পড়ে। কেন, মূলধনের মাধ্যমে মালিকানা সত্ত্ব বাড়া যায়, আর উত্তোলনের মাধ্যমে কি হয়, মালিকানা সত্ত্ব কমা যায়। কারণ উত্তোলন করেছে মানে মালিক তার নিজের প্রয়োজনে ব্যবসা প্রতিষ্ঠান থেকে জিনিসপত্র নিয়ে নিছে, টাকা পয়সা নিছে ইত্যাদি। তারপর ক্রয় হিসাব। ক্রয় হিসাব কি, প্রথম কথা হলো ক্রয় হিসাব কোন শ্রেণীর হিসাব। প্রথম হলো ক্রয় হিসাব। ক্রয় হিসাব মানে কি, তুমি ক্রয় করলা, তার মানে কি, ক্রয় করিস মানে হলো ব্যয় হয়েছে। ক্রয় করিস মানে হলো ব্যয় হয়েছে। ক্রয় করা মানে কি, ব্যয় করা, মানে কোনো কিছু কিনতে টাকা খরচ হয়, সেই জন্য এটাকে ব্যয় বলে। তাহলে ক্রয় হিসাব কোন শ্রেণীর হিসাব, ব্যয় হিসাব। তো ক্রয় প্রতিষ্ঠানের ক্রয় কিভাবে হয়, প্রতিষ্ঠানে নগদে ক্রয় হতে পারে, বাকিতে ক্রয় হতে পারে, তারপরে বিলের মাধ্যমে ক্রয় হতে পারে, কার্ডের মাধ্যমে ক্রয় হতে পারে, ব্যাংকের মাধ্যমে ক্রয় হতে, চেকের মাধ্যমে ক্রয় হলো। এগুলো সব ক্রয় হিসাবে, এগুলো হিসাবের নাম কি হবে, ক্রয় হিসাব নাম হবে। তাহলে ক্রয় হিসাব নাম হবে। আবার যদি পণ্য চুরি হয়ে যায় কিংবা নষ্ট হলো, কিংবা ওই পণ্যটাই বা ক্রয়কৃত পণ্য বিনামূল্যে বিতরণ করা হলো, কিংবা মালিক উত্তোলন করলো, এগুলা সবই হলো ক্রয় হিসাব নামে আসবে, হিসাবে ক্রয় হিসাব নামে আসবে। বুঝে আসছে না? এরপরে বিক্রয় হিসাব। বিক্রয় হিসাব কোন শ্রেণীর হিসাবের মধ্যে পড়বে, বিক্রয় মানে কি, বিক্রয়ের মাধ্যমে প্রতিষ্ঠানের আয় হয়, ব্যবসা প্রতিষ্ঠানের আয় হয়, তাহলে হলো বিক্রয় হলো আয় হিসাবের মধ্যে পড়বে। সেই বিক্রয়টা হোক নগদে হোক, তারপর ব্যাংকের মাধ্যমে হোক, চেকের মাধ্যমে হোক, তারপরে বিলের মাধ্যমে হোক, কিংবা কার্ডের মাধ্যমে হোক, এগুলো সব হিসাবের নাম হবে কি, বিক্রয় হিসাব। তারপরে কি, নগদান হিসাব। নগদান হিসাব কি জিনিস, নগদান হিসাব এটা হলো এই যে নগদান হিসাব, এই জিনিসটা খুব মনোযোগ দিয়ে দেখো। নগদান হিসাব, হি মানে হিসাব, সংক্ষেপে লেখা হয়েছে। এই নগদান হিসাব তুমি অ্যাকাউন্টিংয়ে সবচেয়ে বেশি বার পাবা, নগদান হিসাব। নগদান হিসাব কি জিনিস, নগদ থেকে নগদান হিসাব, নগদ টাকা। ব্যবসা প্রতিষ্ঠানে সবচেয়ে বেশি লেনদেন হয় নগদ টাকা দিয়ে, নগদ দিয়ে। হয়তো নগদ টাকায় পণ্য ক্রয় করলো, কিংবা বিক্রয় করলো, কিংবা বেতন দিল, কিংবা মজুরি দিল, এই বেশি ইউজ হয় এই নগদান শব্দ। নগদান মানে নগদ টাকা। ব্যবসার প্রতিষ্ঠানে যেসব লেনদেনের মাধ্যমে নগদ টাকা হ্রাস বৃদ্ধি ঘটে, নগদ টাকা কমে গেল কিংবা বৃদ্ধি পেল, এগুলো সব হিসাবের নাম হবে কি, নগদান হিসাব। আর এই হিসাবটা অ্যাকাউন্টিংয়ে সবচেয়ে বেশিবার ব্যবহার করা হয়, সেজন্য এটা ভালোভাবে বুঝতে হবে। নগদান হিসাব মানে নগদ টাকার যখন লেনদেন হবে, যার মাধ্যমে নগদ টাকা হয় কমবে না হয় বাড়বে, সে সব লেনদেনকে তোমাকে সাথে সাথে নগদান হিসাব লিখতে হবে। এখন প্রশ্ন হলো, নগদান হিসাব কোন শ্রেণীর হলো হিসাব? তো নগদ টাকা কি জিনিস, সম্পদ। সহজ, নগদ টাকা কি জিনিস, সম্পদ। নগদান হিসাব কার মধ্যে পড়বে, সম্পদের মধ্যে পড়বে। এখন আধুনিক যুগে ব্যাংকের ব্যবহার বাড়তেছে, তো সেই জন্য ব্যাংক হিসাব মানে কোনো লেনদেনের মাধ্যমে যদি ব্যাংকের টাকা কমে কিংবা বাড়ে, তাহলে আমরা সেই হিসাবের নাম লিখব কি, ব্যাংক হিসাব লিখব। নগদ টাকা বাড়লো বা কমলো, তো ব্যাংক হিসাব কি জিনিস, ব্যাংক হলো, ব্যাংকের টাকা আছে, এটা কি জিনিস, সম্পদ, সুতরাং এটাও সম্পদ হবে। ঠিক আছে না? এরপর আসবাবপত্র হিসাব, এটাও সম্পদ হিসাব। আসবাবপত্র মানে কি, ব্যবসা প্রতিষ্ঠানের চেয়ার, টেবিল, আলমারি, শোকেস, এগুলো যতগুলো জিনিস আছে, এগুলো সব একটা হিসাবের নামে দেখানো হবে, সেটা হলো আসবাবপত্র। আসবাবপত্র, তাহলে চেয়ার, টেবিল, আলমারি এগুলো কি জিনিস, সম্পদ, সুতরাং সম্পদের নামে আসবে। কলকব্জা ও যন্ত্রপাতি, এটাও সম্পদ, সহজ জিনিস। কলকব্জা, যন্ত্রপাতি এগুলো কি করা হয়, উৎপাদনের উদ্দেশ্যে যদি কলকব্জা, যন্ত্রপাতি ইত্যাদি এগুলো ইউজ করা হয় উৎপাদনের উদ্দেশ্যে, ব্যবসা প্রতিষ্ঠানে প্রোডাকশন করবে, উৎপাদন করবে, তখন সেটা কি হবে, এটাও সম্পদ হিসাবে আসবে। এরপরে গুরুত্বপূর্ণ জিনিস হলো ক্রয় ফেরত। ক্রয় আর ক্রয় ফেরত এক ঠিক উল্টা। ক্রয় ফেরত কীভাবে সৃষ্টি হয়, মনে করো ক্রয় করা হয়েছে, যা ক্রয় করা হয়েছে সেই মালের মধ্যে ত্রুটি আছে, পণ্যের মধ্যে ত্রুটি আছে, কিংবা আরও কিছু সমস্যা আছে,
আরও কিছু সমস্যা, মানে যেটা চাইছে সেটা দেয়নি, অন্য কিছু দিছে, তখন সেটাকে ফেরত দেওয়া হয়। এই ফেরতকেই বলা হয়, এরকম যেগুলো ফেরত আসবে সেগুলো হলো ক্রয় ফেরত বলে। এই ক্রয় ফেরতও ক্রয় যেরকম ক্রয়ের ক্ষেত্রে কি ব্যয়, ক্রয় ফেরতও ব্যয়ের মধ্যে আসবে, কিন্তু এটা কি করবে, ক্রয় ফেরতের কারণে ব্যয় হ্রাস পাবে, ঠিক আছে না? এরপরে কি বিক্রয় ফেরত। বিক্রয় ফেরত কি জিনিস? বিক্রয় করা হয়েছে, তো যার কাছে বিক্রয় করা হয়েছে সে দেখছে যে পণ্য নষ্ট, তো সেই জন্য কী করেছে, এটাকে সে ফেরত দিছে, এটাই হলো বিক্রয় ফেরত। এই বিক্রয় ফেরত, এই যে বিক্রয় আয়, বিক্রয় ফেরত আয়ের মধ্যে বসবে, আয়ের শ্রেণীভুক্তর মধ্যেই, কিন্তু এটা আয়কে হ্রাস করবে, আয় কমে দিবে, কারণ ফেরত আসছে। দেনাদার বা প্রাপ্য হিসাব। দেনাদার হিসাব কি জিনিস, এটা যারা তোমরা যেহেতু ক্লাস 9-10-এ, এটা বুঝতে তোমাদের একটু সমস্যা হবে। দেনাদার, বিক্রয়ের সবসময় মনে রাখবা, পণ্য বিক্রয়ের কারণে দেনাদারের সৃষ্টি হয়। দেনাদার বা প্রাপ্য হিসাব একই জিনিস, কোথাও দেনাদার লেখা থাকবে, কখনো প্রাপ্য হিসাব লেখা থাকবে, কিন্তু জিনিস একই। দেনাদার কখন সৃষ্টি হবে সবসময় মনে রাখবা, দেনাদার সৃষ্টি হয় কখন, দেনাদার সৃষ্টি হয় পণ্য বিক্রির মাধ্যমে, শুধু বিক্রি না, বাকিতে বিক্রির কারণে। নগদ হলে তো নগদ টাকা হয়তো নগদান হিসাব হয়ে যাবে, কিন্তু যখন নগদ টাকায় হবে না, বাকিতে হবে, তখন হলো কি এই দেনাদার হিসেবে প্রাপ্য হিসাব সৃষ্টি হবে। তো তুমি বাকিতে পণ্য বিক্রয় করছো, দেনাদার বা প্রাপ্য হিসাব হয়েছে, তাহলে এটা অবশ্যই সম্পদ হবে, ঠিক আছে না? কারণ তার কাছ থেকে তুমি পণ্য বিক্রয় করছো, তার টাকা পাবা, সেই জন্য সম্পদ। পাওনাদার হিসাব, এটা হলো কি প্রদেয় হিসাব। এটা কি জিনিস, পণ্য ক্রয় করছো, তুমি পণ্য ক্রয় করছো কিন্তু বাকিতে ক্রয় করছো, তো তাহলে টাকা দিতে হবে। তো পণ্য ক্রয় করছো বাকিতে, তো পণ্য যখন বাকিতে ক্রয় করা হয় তখন পাওনাদার হিসাব বা প্রদেয় হিসাব সৃষ্টি হয়, ঠিক আছে না? তাহলে এই যে টাকা তোমাকে দিতে তো হবেই, সেই জন্য এটা তোমার জন্য দায়, ব্যবসা প্রতিষ্ঠানের জন্য দায়। প্রাপ্য বিল হিসাব, এটাও ইন্টারেস্টিং জিনিস, প্রাপ্য বিল হিসাব। তো পণ্য ক্রয় শুধু নগদে বা বাকিতে হয় না, একটা কি আর একটা হয়, পণ্য বিক্রয় হলো বিলের মাধ্যম হয়। বিল মানে একটা কাগজে লিখে দিল। তো প্রাপ্য বিল হিসাব, প্রাপ্য বিল হিসাব, প্রাপ্য বিল হিসাব মানে কি, প্রাপ্য বিল মানে যে বিল তুমি পাবা, তার মানে হলো কি, তুমি পণ্য বিক্রয় করছো বিলের মাধ্যমে, পণ্য বিক্রয় করছো বিলের মাধ্যমে, তখন হলো সৃষ্টি হয় কি, প্রাপ্য বিল হিসাব। তাহলে প্রাপ্য বিল হিসাব, তুমি পণ্য বিক্রি করছো, টাকা পাবা প্রাপ্য বিল হিসাবের মাধ্যমে, তাহলে প্রাপ্য বিল হিসাব হলো সম্পদ। আবার কি প্রদেয় বিল হিসাব। প্রদেয় বিল হিসাব কি জিনিস, প্রদেয় বিল হিসাব হলো, তুমি হলো ক্রয় করছো বিলের মাধ্যমে, পণ্য ক্রয় করছো বিলের মাধ্যমে, তাহলে সৃষ্টি হবে কি, প্রদেয় বিল হিসাব সৃষ্টি হবে। তো প্রদেয় বিল হিসাব যদি সৃষ্টি হয়, তাহলে এই প্রদেয় বিলের হিসাবে টাকা তো তোমাকে দেওয়া লাগবে, তাহলে প্রদেয় বিল হিসাব হলো দায়। মজুদ পণ্য, মজুদ পণ্য কি জিনিস, ব্যবসা প্রতিষ্ঠানে পণ্য ক্রয় বিক্রয় করা হয়, ক্রয় বিক্রয় করার পরে মাসের শেষে কিংবা বছরের শেষে কিছু পণ্য অবিকৃত থাকে, এই অবিকৃত পণ্যকেই মজুদ পণ্য বলে। যেহেতু অবিকৃত পণ্য, তো সেটা হলো কি তোমার জন্য সম্পদ। ঋণ হিসাব কি জিনিস, ঋণ হিসাব, ঋণ মানে ব্যবসা প্রতিষ্ঠানে টাকা প্রয়োজন, তখন বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যক্তি, বিভিন্ন সংস্থা থেকে তারা ঋণ গ্রহণ করে, টাকা সংগ্রহ করে। এই টাকা সংগ্রহ করা হলো যে হিসাবের নামে দেওয়া হবে, এটা ঋণ হিসাব। ঋণ হিসাবের নামে এটা দেওয়া হবে ঋণ। তাহলে ঋণ হিসাব কি জিনিস, ঋণ হিসাব তোমার জন্য দায়। দায় কেন, এটা টাকা তুমি তো নিছো, কিন্তু এই টাকা তো পরিশোধ করতে হবে। ভাষার নগদ 5,000 টাকা নিয়ে মূলধন স্বরূপ ব্যবসা শুরু করলেন। এখানে কি হলো, প্রথম আমাদের কি করতে হবে, দুটা পক্ষ বের করতে হবে। দুটা পক্ষ বের করার সূত্র হলো কি আসলো আর কি গেল। তো প্রথম লেনদেনের ক্ষেত্রে সবসময় খেয়াল রাখবা, প্রথম লেনদেন, যে লেনদেনে ব্যবসা আরম্ভ হয়, যেরকম এখানে জনা হাসান নগদ 50,000 টাকার মূলধন স্বরূপ এনে ব্যবসা আরম্ভ করলেন, উনি শুধু এনেছেনই, সুতরাং প্রথমটার ক্ষেত্রে শুধু আসলো হবে, কি আসলো, প্রথম আসলো হলো নগদ 50,000 টাকা আসলো, তাহলে নগদান হিসাব। আবার কি মূলধন আসলো, মূলধন আসলো, মূলধন হিসাব। তাহলে
এখন দুটা পক্ষ আমরা পেয়ে গেলাম, দুই তরফা দাখিলা পদ্ধতির মেন হলো দুটা পদ্ধতি আমরা পেয়ে গেলাম। সেটা হলো কি নগদান হিসাব আর হলো মূলধন হিসাব। এখন কোনটা ডেবিট হবে কোনটা ক্রেডিট হবে, এই ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্র দুটা সূত্র। একটা সূত্র কি ডি বস বাড়লে ডেবিট কমলে ক্রেডিট, আর আদম হলো কি আদম বাড়লে ক্রেডিট কমলে ডেবিট। এটা ঠিক উল্টা, ডি বসের ঠিক উল্টা হলো আদম। ডি বস হলো বাড়লে ডেবিট কমলে ক্রেডিট, আদম হলো বাড়লে ক্রেডিট কমলে ডেবিট। তো ডি মানে হলো ড্রয়িংস মানে হলো উত্তোলন, বতে ব্যয়, সতে সম্পদ, আর আদমের ক্ষেত্রে আতে আয়, দতে দায়, মতে মূলধন। তো আমরা এখন এটা এই সূত্র প্রয়োগ করব এখানে। তো কি বলতেছে, নগদ টাকা আসলো। নগদ টাকা কি জিনিস আমরা জানি, সবাই জানি নগদ টাকা হলো সম্পদ। তাহলে সম্পদ বাড়লো, নগদ টাকা আসলো মানে সম্পদ বাড়লো, সম্পদ বাড়লে হলো ডেবিট। আমরা জানি সম্পদ বাড়লে ডেবিট। আবার মূলধন আসলো মানে মূলধন বাড়লো। তো মূলধনের ক্ষেত্রে কি, এই যে মূলধন বাড়লে ক্রেডিট, তাহলে এই মূলধন হিসাব ক্রেডিট। এবার দ্বিতীয়তে আসি। দ্বিতীয় হলো কি অফিসের আসবাবপত্র ক্রয় করা হলো। তাহলে কি আসলো, আসবাবপত্র আসলো, আসবাবপত্র হিসাব। কি গেল, আসবাবপত্র কিনতে যায় আমাদের নগদ 5,000 টাকা চলে গেছে। আসবাবপত্র কিনতে যায় কি হয়েছে, আমাদের 5,000 টাকা চলে গেছে। এই 5,000 টাকা যার কাছ থেকে কিনছে তাকে দিছি। তাহলে কি নগদ টাকা গেল, নগদান হিসাব। তাহলে আমরা জানি আসবাবপত্র হলো সম্পদ বাড়লে ডেবিট, তাহলে সম্পদ হিসাব ডেবিট। এরপরে কি, এরপরে হলো নগদ টাকা আমাদের চলে গেছে। তাহলে নগদ টাকাও সম্পদ কমে গেছে, কমলে হলো কি ক্রেডিট হয়। তারপরে তৃতীয় নম্বর হলো কর্মচারীদের বেতন প্রদান করা হলো 6,000 টাকা। তাহলে কি আসলো, কি দেওয়া হলো, বেতন দেওয়া হলো। আমরা সূত্র কি জানি, কি আসলো বা কি দেওয়া হলো, বেতন দেওয়া হলো। তাহলে বেতন যেহেতু দেওয়া হয়েছে তাহলে বেতন হিসাব। আর আমাদের কি গেল, নগদটা বেতন দিতে যায় আমাদের নগদ টাকা চলে গেছে, তাহলে নগদ টাকা গেল, নগদান হিসাব। তাহলে বেতন কি জিনিস, বেতন হলো ব্যয় বা খরচ। এই ব্যয় কি হয়, ব্যয় বাড়লে হয় ডেবিট। তাহলে বেতন হলো ব্যয় হিসাব, তো ব্যয় বাড়ছে তাহলে বেতন হিসাব ডেবিট। আবার নগদ টাকা চলে গেছে, নগদ টাকা সম্পদ চলে গেছে ক্রেডিট। 4 নম্বর কি, 4 নম্বর পণ্য ক্রয় করা হলো 20,000 টাকা। পণ্য ক্রয়, এটা গুরুত্বপূর্ণ। ক্রয় বিক্রয় সবসময়, পণ্য ক্রয় এটা খুব গুরুত্বপূর্ণ, এটা আসবেই পরীক্ষাতে। পণ্য ক্রয় বিক্রয় এই দুটোই গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসবেই। আচ্ছা, এটা আসলে আমি ভালোভাবে বুঝি। 4 নম্বর পণ্য ক্রয়, কি আসলো, পণ্য ক্রয় করছি, কি পাইছি, পণ্য পাইছি। আর কি গেছে, নগদ টাকা গেছে। বুঝে আসছে না, পণ্য ক্রয় করা হয়েছে, আমরা কি পাইছি, পণ্য পাইছি। আর কি গেল, নগদ টাকা গেল। সবসময় মনে রাখবা, পণ্য যখনই হবে, পণ্য আসলো তাহলে ক্রয় হিসাব হবে, পণ্য গেল তাহলে বিক্রয় হিসাব হবে। এখানে কি হয়েছে, পণ্য আসছে তাহলে হবে কি হিসাব হবে, পণ্য আসছে। এই যে দেখো 4 নম্বর পণ্য ক্রয় 20,000 টাকা। পণ্য আসলো থাকলেই হলো ক্রয় হবে, পণ্য আসছে থাকলেই হলো ক্রয় হবে, তাহলে ক্রয় হিসাব। আবার আমাদের নগদ টাকা, পণ্য আমরা পাইছি আর কি গেল, নগদ টাকা গেল, তাহলে নগদান হিসাব ক্রেডিট। তো ক্রয় হিসাব কি জিনিস, ক্রয় করলে আমাদের কি হয়, ক্রয় করলে কোম্পানির ব্যয় হয়, কারণ টাকা ব্যয় করেই ক্রয় করতে হয়। তাহলে ব্যয় বাড়লো তাহলে ডেবিট, ক্রয় হিসাব ডেবিট। আবার নগদ টাকা গেল তো সম্পদ গেলে ক্রেডিট। তারপরে কি 5 নম্বর ব্যাংকে জমা দেওয়া হলো 25,000 টাকা। ব্যাংকে জমা দেওয়া হলো 25,000 টাকা, ব্যাংকে জমা দেওয়া হলো, তাহলে কি হলো, ব্যাংকে টাকা বাড়লো আর আমাদের নগদ টাকা চলে গেল। বুঝে আসছে না, ব্যাংকে টাকা আসলো তার মানে ব্যাংক হিসাব, নগদ টাকা গেল, নগদান হিসাব। তাহলে ব্যাংক হিসাব কি জিনিস, সম্পদ বাড়লে কি হয়, সম্পদ বাড়লে হয় ডেবিট। নগদ টাকা আমাদের চলে গেছে, তাহলে নগদ টাকা, সম্পদ কমে গেছে, সম্পদ কমলে হয় ক্রেডিট। 6 নম্বর কি,
6 নম্বর হলো পণ্য বিক্রয় করা হলো। এই যে পণ্য বিক্রয় করা হলো, আমরা কি শিখেছি? পণ্য আসলো মানে হলো, পণ্য আসলো মানে ক্রয়, পণ্য গেল মানে কি? বিক্রয়। পণ্য আসলো মানে কি? ক্রয়। আবার বলতেছি, পণ্য আসলো মানে ক্রয়, আর পণ্য চলে গেছে, বিক্রি করেছে মানে কি? পণ্য চলে গেছে। বুঝে আসছে না? পণ্য বিক্রয় করা হয়েছে 18,000 টাকা। আমরা কি পেলাম? পণ্য বিক্রি করে আমাদের কি পেলাম? কি আসলো? নগদ টাকা আসলো। নগদ টাকা আসলো, তার নগদান হিসাব। আর কি? নগদ টাকা আসলো, নগদান হিসাব। আর পণ্য গেল মানে হলো বিক্রয়। তাহলে বিক্রয় হিসাব, নগদান হিসাব আর বিক্রয় হিসাব পেলাম। তাহলে এখন ডেবিট ক্রেডিট দেখি। সম্পদ যেহেতু বাড়লো, নগদ বাড়লো মানে সম্পদ বাড়লো মানে ডেবিট। আর হলো বিক্রয়। বিক্রয় মানে কি? বিক্রয় মানে হলো আমাদের আয়। বিক্রয় মানে কি? আয়। বিক্রয় করার মাধ্যমে আমাদের কি হয়? আয় হয়। তো আয়ের ক্ষেত্রে আমাদের কি সূত্র জানি? আয় বাড়লে ক্রেডিট। বিক্রয় হয়েছে মানে আমাদের আয় বাড়ছে, সেই জন্য বিক্রয় সবসময় কি মনে রাখবা? বিক্রয় সবসময় ক্রেডিট, ক্রয় সবসময় ডেবিট। ক্রয় সবসময় কি? ডেবিট। বিক্রয় সবসময় কি? ক্রেডিট। এটা সবসময় মনে রাখবে, এটা পরীক্ষাতে আসবেই। তাহলে 7 নম্বর। এবার 7 নম্বর কি বলতেছে? বিজ্ঞাপন বাবদ চেক প্রদান করা হলো 7,000 টাকা। বিজ্ঞাপন বাবদ চেক প্রদান করা হয়েছে, তার মানে বিজ্ঞাপন করা হয়েছে কিন্তু নগদ টাকা দেওয়া হয়নি, ব্যাংক থেকে টাকা গেছে। বুঝে আসছে না? তাহলে আমরা কি দেওয়া হলো? বিজ্ঞাপন খরচ দেওয়া হলো। তাহলে বিজ্ঞাপন হিসাব। আর হলো ব্যাংকের টাকা চলে গেল, তাহলে ব্যাংক হিসাব। তাহলে বিজ্ঞাপন কি? বিজ্ঞাপনের আমাদের খরচ, ব্যয়ের ক্ষেত্রে আমরা কি জানি? ব্যয় বাড়লে ডেবিট হয়, তাহলে বিজ্ঞাপন হিসাব হলো ডেবিট। আর ব্যাংকের টাকা চলে গেল, সম্পদ কমলে হলো ক্রেডিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এরপর 8 নম্বর, কমিশন পাওয়া গেল 3,000 টাকা। কমিশন পাওয়া গেল 3,000 টাকা। কমিশন পাওয়া গেল 3,000 টাকা। তাহলে প্রথম হলো কমিশন পাওয়া গেল 3,000 টাকা। কি আসলো? নগদ টাকা আসলো, নগদ টাকা হিসাব ডেবিট। আর কমিশন আয়। কমিশন কি? আয়। আয়ের ক্ষেত্রে কি হয়? আয় বাড়লে ক্রেডিট, আয় বাড়লে ক্রেডিট, সুতরাং আয় হিসাব ক্রেডিট। তারপরে 10 নম্বর কি? ধারে পণ্য বিক্রয় করা হলো। ধারে পণ্য বিক্রি করা হলো। পণ্য বিক্রি করা হয়েছে কিন্তু কি হয়েছে? টাকা পাওয়া যায়নি। এর আগে বিক্রয় করা হয়েছে, নগদ টাকা পাওয়া গেছে। তাহলে এবার বিক্রি করা হয়েছে কিন্তু টাকা পাওয়া যায়নি ধারে। সবসময় মনে রাখবা, ধারে যখন কোনো কিছু ধারে বিক্রয় করা হয় তখন দেনাদারের সৃষ্টি হয়। কি বলা হলো? ধারে পণ্য বিক্রয়ের ক্ষেত্রে, ধারে বিক্রয়ের ক্ষেত্রে দেনাদারের সৃষ্টি হয়। দানাদার মানে কি? যার কাছ থেকে আমি টাকা পাবো, যার কাছ থেকে আমি টাকা পাবো। দানাদার মানে আমার সম্পদ, সে এখন টাকা দেয়নি কিন্তু ভবিষ্যতে টাকা দিতে হবে, কারণ সে আমার পণ্য কিনছে। তাহলে পণ্য বিক্রয় 18,000 টাকা, ধারে পণ্য বিক্রয় 15,000 টাকা, 10 নম্বর। তাহলে দানাদারের সৃষ্টি হলো, ধারে পণ্যের কারণে কি হলো? দানাদারের সৃষ্টি হলো বা দানাদার আসলো, দানাদার হিসাব। আর হলো পণ্য গেল। পণ্য গেলে কি হবে? আমরা জানি পণ্য আসলে হয় ক্রয় আর পণ্য গেলে হয় বিক্রয়। তাহলে কি হলো? বিক্রয়, দানাদার হলো সম্পদ, সম্পদ বাড়লো তার মানে ডেবিট। বিক্রয় মানে হলো আমাদের আয়, আয়ের ক্ষেত্রে আমরা সবসময় জানি আয় বাড়লে ক্রেডিট, সুতরাং বিক্রয় হিসাব ক্রেডিট। এরপরে হলো 11 নম্বর, ভাড়া বাবদ চেক প্রদান করা হলো 6,000 টাকা। ভাড়া বাবদ চেক প্রদান করা হলো মানে ব্যাংকের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে। ভাড়ার টাকা ক্যাশ দেওয়া হয়েছে না, ক্যাশ দেওয়া হয়নি, ব্যাংকের মাধ্যমে দেওয়া হয়েছে। তাহলে কি হবে? ভাড়া দেওয়া হলো। কি দেওয়া হলো? ভাড়া দেওয়া হলো। আর কি হলো? ব্যাংকের টাকা গেল। ভাড়া যেহেতু কি? ভাড়া হলো ব্যয় বাড়লে ডেবিট, ভাড়া হিসাব ডেবিট। আর ব্যাংকের টাকা মানে সম্পদ কমে গেছে, সম্পদ কমলে ক্রেডিট। এরপরে কি? ব্যবসায়ের প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করা হলো। ব্যবসার দরকার, সেই জন্য ব্যাংক থেকে টাকা উত্তোলন করা। তার মানে হলো কি? যে ব্যাংকের টাকা কমে গেছে। আবার কি? নগদ টাকা আসছে। তাহলে কি আসলো? নগদ টাকা পেলাম, ব্যাংক থেকে কি পেলাম? নগদ টাকা পেলাম।
আর কি আবার ব্যাংকের টাকা কমে গেল, তাহলে একবার সম্পদ বাড়লো আর একবার সম্পদ কমলো। নগদ টাকা আসলো মানে সম্পদ বাড়লো, সম্পদ বাড়লে ডেবিট, আর ব্যাংকের টাকা কমে গেল, ব্যাংকের টাকা কমলে কি হয়? সম্পদ কমে গেল, সম্পদ কমালে কি হয়? ক্রেডিট হয়। তো শিক্ষার্থীরা, তো সেই জন্য সবসময় মনে রাখবে, এই সূত্র তোমাদের মনে রাখতে হবে, ডি বস বাড়লে ডেবিট, আদম বাড়লে ক্রেডিট। এটা মনে রাখবা। এটা অ্যাকাউন্টিংয়ে জাবেদায় লাগবে, তোমার জাবেদাতে লাগবে, খতিয়ানে লাগবে, রওয়া মিলে লাগবে, নগদানে লাগবে, চূড়ান্ত হিসাবে লাগবে, অ্যাকাউন্টিংয়ে সব জায়গায় এটা লাগবে। সুতরাং এটা অবশ্যই মুখস্থ করবা। আর কোথাও যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা, আমি ইনশাল্লাহ উত্তর দেবো। আর রনি স্যার অ্যাকাউন্টিংয়ের ক্লাসে নিয়মিত থাকবা। তোমাদের শুধু এগুলো যদি দেখো, আমি পুরা তোমাদের নবম দশম পুরা বই আমি তোমাদের এরকম করে প্রত্যেকটা পাতা তোমাদের ব্যাখ্যা দেবো ইনশাল্লাহ। সুতরাং অবশ্যই এই চ্যানেল সাবস্ক্রাইব করো, তোমার বন্ধুদের এই সম্পর্কে জানাও। আর হলো তোমাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানাবা। তো আজকে এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।